আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের রাইট ফ্রম ভার্বসের প্রথম ভিডিওতে আমরা 5টা কৌশল নিয়ে আলোচনা করেছি। এটা ট্রিক্স বলা যায়। এই 5টা ট্রিক্সের মাধ্যমে রাইট ফ্রম ভার্বসকে খুব সহজে আয়ত্ত করা যাবে। তো ওই 5টা ট্রিক্সের মধ্যে এবং এর বাইরে থেকেও কিছু সামান্য নিয়ে আমরা কিছু এক্সাম্পল আলোচনা করব। হ্যাঁ, আসো এক্সাম্পলগুলো দেখি। নাওয়াডেজ বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এখানে আছে ফেস অর্থ কি সম্মুখীন হওয়া। বাংলাদেশ সম্প্রতি বেকারত্বের সমস্যার সম্মুখীন হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স, হয়েছে না তো বা হয়েছিলও না, হচ্ছে, বাংলাদেশ সম্মুখীন হচ্ছে, তাই কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কন্টিনিউয়াস হইলেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে ফেসটা হয়ে যাবে ফেসিং। তবে এটাও মনে রাখবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে এর আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে। ভার্বের পাস্ট পার্টিসিপল হইলে অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে এর আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে। উল্টা করে বলি, যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে হয় আইএনজি হবে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলি, অক্সিলারি ভার্ব কোনগুলো? এম ইজ আর ওয়াজ ওয়ার, অন্তত এই 5টা খেয়াল রাখো। এম ইজ আর ওয়াজ ওয়ার, এই 5টার পরপরই হয় ভার্বের সাথে আইএনজি নয় ভার্বের পাস্ট পার্টিসিপল। কখন ভার্বের সাথে আইএনজি? যখন সাবজেক্ট আর ভার্বের মধ্যে সম্পর্ক থাকবে, সাবজেক্ট নিজেই ওই ভার্বটা করবে। যেমন বাংলাদেশ সম্মুখীন হচ্ছে, কে সম্মুখীন হচ্ছে? বাংলাদেশ। সাবজেক্ট উত্তর আছে তো, কে সম্মুখীন হচ্ছে? কে ফেসিং, কে সম্মুখীন হচ্ছে? বাংলাদেশ। তাহলে সাবজেক্টে যদি আমি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাই, তাহলে এটাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যাই হোক, এই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। যদি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্ক থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, নতুবা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যেত, ফেসড হয়ে যেত। যদি বাংলাদেশের সাথে এই সম্মুখীন হওয়া, বাংলাদেশ নিজেই সম্মুখীন হচ্ছে, সাবজেক্ট যদি নিজেই কাজটা না করতো তাহলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যেত। এখন বাংলাদেশ সম্মুখীন হচ্ছে বিধায় ফেসের সাথে আইএনজি, এবং আমরা জানি ভার্বের সাথে আইএনজি থাকলে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল এলে এর আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে। রুলস উল্টা করে বলি, অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। সাবজেক্ট নিজে কাজ করলে আইএনজি, সাবজেক্ট নিজে কাজ না করলে তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। সেকেন্ড রুলসে যাই, আবার আসবে রুলসগুলো। দিস প্রবলেম অলরেডি, এই যে অলরেডি, রিসেন্টলি, এসব শব্দগুলো থাকলে অলরেডি, রিসেন্টলি, ইয়েট, হ্যাঁ, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, ওয়াইইটি, ইয়েট, এই শব্দগুলো সেন্টেন্সে থাকলে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা ব্যবহার করে, হ্যাভ হ্যাজ ব্যবহার করে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কখন হ্যাজ ব্যবহার করব? যখন সাবজেক্ট হবে সিঙ্গুলার, তখন হ্যাজ ব্যবহার করব। সাবজেক্ট প্লুরাল হইলে আমরা হ্যাভ ব্যবহার করব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তাহলে অলরেডি শব্দ থাকাতে আমার ওখানে বিল্ড ছিল, আমি ওটাকে পাস্ট পার্টিসিপল করছি, বিল্ডের পাস্ট পার্টিসিপল বিল্ট, এবং সাথে একটা হ্যাজ বসেছি। কেন? সাবজেক্ট হচ্ছে দিস প্রবলেম, সমস্যাটি, থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ ব্যবহার হয়েছে। যদি প্রবলেমস বলতো তাহলে প্লুরাল হইতে আমরা হ্যাভ ব্যবহার করতাম। কারণ প্রবলেম, দিস প্রবলেম, এই সমস্যাটি সিঙ্গুলার, তাই আমরা হ্যাজ ব্যবহার করছি। কিন্তু দিস প্রবলেমস বলতে ওই সমস্যাগুলো, তখন আমরা হ্যাভ ব্যবহার করতাম। তাহলে এখানে দিস প্রবলেম অলরেডি, কেন আমরা অলরেডি শব্দ থাকাতে বিল্ডটাকে বিল্ড করছি এবং এর সামনে একটা হ্যাজ যুক্ত করছি। আমি আবার বলি, কেন হ্যাজ যুক্ত করছি? কারণ অলরেডি আছে, তাই আমরা হ্যাজ যুক্ত করে, হ্যাভ বা হ্যাজ যুক্ত করে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। হ্যাঁ, তাহলে বিল্ডটাকে বিল্ড করবো আর হ্যাভ বা হ্যাজ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার হতে হ্যাজ হয়েছে, আর নতুবা প্লুরাল হইলে হ্যাভ বসতো। বাট দিস প্রবলেম ক্যান নট বি সলভড ইজিলি, আছে সলভ। আমরা এটা সলভ কেন করছি? আমরা এর আগে বলছি ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, মাস্ট, ওট, ডেয়ার, ইউজড, এই শব্দগুলো মডেল ভার্ব। বিশেষ করে ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, এই শব্দগুলো খেয়াল রাখো। ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, এই শব্দগুলোর পরপরই যদি খালি থাকে, এই শব্দগুলোর পরপরই নট থাকলে নটটাকে ইগনোর করবে। এই শব্দটার পরপরই যদি খালি থাকে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম, সলভ শব্দটা যেমনি সেমনি, কিন্তু যদি একটা বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ সলভটা হয়ে যাবে সলভড। মডেল ভার্বের পরপরই খালি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম শব্দটা যেমনি আছে এমনি বসবে।
মডাল ভার্বের পর যদি একটা বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। হ্যাঁ, নট থাকলে এটাকে নটটাকে ইগনোর করবে। ডে, এই যে প্লুরাল ফর্ম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। ভার্বকে সিঙ্গুলার করতে হলে এস বাই ইএস যুক্ত করতে হয়, আগের পার্টে বলছি। কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল হয়, দে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। ভার্বকে সিঙ্গুলার করতে হলে এস বাই এস যুক্ত করতে হয়, প্লুরাল করতে হলে তো কিছু যুক্ত করতে হয় না। তাহলে কন্ট্রিবিউট শব্দটা যেভাবে আছে ওইভাবেই বসবে। প্লুরাল করতে হলে তো কিছু করা লাগে না, তাহলে কন্ট্রিবিউট শব্দটা ওইভাবেই বসবে। টু দ্য জিডিপি অফ কান্ট্রি, এই যে দেখো আবার বাই, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, গত পার্টে বলা হয়েছে প্রিপোজিশনের পরপরই ভার্বের সাথে আইএনজি, অফ, ইন, অ্যাট, উইথ, ফর, এগুলো একটু বেশি ব্যবহার হয়। যে বাই, বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু বাইয়ের পরে, বাই মানে একটি প্রিপোজিশন, এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাই সেন্ড শব্দটা থাকলে তুমি এটাকে সেন্ডিং করে দিতে হবে। পিপল, প্লুরাল ফর্ম, মানুষ প্লুরাল, সেজন্য ইউজ শব্দটা যেভাবে আছে ওইভাবেই হ্যাঁ ব্যবহার হয়েছে। পিপল ইউজ মোবাইল ফোন টু, এই যে টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, গত পার্টে বলছি টু এর পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু আসলে হয়তো ডুই ব্যবহার হয়েছে। সায়েন্স ড্যাশ ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, সায়েন্স বিজ্ঞান যোগাযোগের জগতে বা যোগাযোগের ক্ষেত্রে অনেক কিছুই আবিষ্কার করছে, অনেক আশ্চর্য দেখিয়েছে, অনেক কিছুই সৃষ্টি করছে। এখন ওই যে ক্রিয়েটর তো সৃষ্টি করা, বিজ্ঞান আবিষ্কার করেছিল নাকি করার কারণে আমরা এখনও সেই ফল ভোগ করতেছি? যেহেতু আবিষ্কার হয়েছে আগে, ফল আমরা এখনও ভোগ করতেছি, তাহলে আমরা হ্যাজ বা হ্যাভ বা হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। হ্যাঁ, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্স দিয়েই রাইট ফর্ম ভার্বস করতে হয়, কিন্তু আমরা যেহেতু কৌশলের মধ্যে আছি তাই আমরা টেন্স ছাড়া রাইট ফর্ম ভার্বসের করার চেষ্টা করতেছি। টেন্সের যে স্ট্রাকচারগুলো ওইগুলো ছাড়াই আমরা রাইট ফর্ম ভার্বস চেষ্টা করতেছি। তাহলে এখানে এই যে হ্যাজ ক্রিয়েট কেন হইলো, ওখানে তো ক্রিয়েট আছে, আমাকে হ্যাজও দিতে হইলো আবার ক্রিয়েটেডও করতে হইলো। এমনিতে হ্যাভ হ্যাজ অ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ওইটা বুঝলি। তাহলে হ্যাজটা কেন হইলো? আচ্ছা বুঝলাম ক্রিয়েট শব্দটাকে ক্রিয়েটেড করছে, কিন্তু হ্যাজ কেন দিছি? যেসব বাক্য তুমি বুঝবে যে কাজটা অতীতে হয়ে গেছে, ফলাফল এখনও আমরা পাচ্ছি, হ্যাঁ, তাহলে ওই সেন্টেন্সে যেমন সায়েন্স বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে যোগাযোগের জগতে বা যোগাযোগের ক্ষেত্রে। তা আবিষ্কার করেছে কি করেছিল রয়ে গেছে এখানে নাকি এখনও চলমান আছে? যেহেতু এখনও চলমান আছে, ফলাফলটা বিজ্ঞানের যে চমকপ্রদ বিষয়গুলো আমরা এখনোই ইউজ করি, বিজ্ঞানের আবিষ্কার আমরা এখনোই ব্যবহার করি, ভবিষ্যতেও করব। তাহলে আগে আবিষ্কার হয়েছে, ফলাফল এখনও আছে, ওই ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তাহলে ওই সব ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। শি ড্যাশ অফ হার লেসন ফর টুমোরো, সে তার পাঠ আগামী দিনের জন্য তৈরি করেনি। পুট অর্থ নেওয়া বা করা, তৈরি করা। তো এখানে যেহেতু করেনি অর্থে যদি ব্যবহার করা লাগে, করেনি, তাহলে আর যদি সে করে অর্থে ব্যবহার হয় তাহলে পুটস হবে, কারণ সেই থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। পুট হইলে পুটস হয়ে যাবে, পুট থাকলে পুটস হয়ে যাবে। শি থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট অথবা কোনো নাউন, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলোর পরে ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। ওকে, ঠিক আছে, পুটটা পুটস হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি সে না করে, যদি সে পরের দিনের জন্য লেসনটা প্রস্তুত করে, তাহলেই না পুটস। কিন্তু না করলে আমরা কি দেব? নট পুটস না, এটা হয় না, নট পুটস হয় না। তখন আমরা ডু নট, ডাজ নট এগুলো ব্যবহার করতে হবে। যেহেতু পুটস হওয়ার কথা, এসের পরিবর্তে ডাজ দিব, এরপর একটা নট দিব, এরপরে পুট দিব। ডাজ নট পুট। আচ্ছা, এই দেখে শি না হয়ে যদি এটা দে, তখন তো আর এখানে আমি এস বসাইতাম না, কারণ থার্ড পারসন সিঙ্গুলারে এনে পুটস বসাইতাম। হ্যাঁ, যদি সে পার্টটা তৈরি করতো তাহলে আমি বসাইতাম দে পুট অফ আর শি পুটস অফ। যেহেতু সে করেনি তাহলে হচ্ছে ডাজ নট পুট, ওই এসের কারণে ডাজ হয়েছে। আর যদি দে থাকতো তাহলে হয়তো ডু নট পুট, কারণ দে মানে তো প্লুরাল, ভার্বের সাথে তো এস বাই এস হবে না, ডাজ কেন হবে? তাইলে এস বাই এসের কারণে নট এটা ব্যবহার করতে যাই, এসটাকে পুটের পাশ থেকে উঠেই ডাজ দিছিলাম, এরপর একটা নট দিছি, ডাজ নট পুট। আর না হলে তো পুটস, থার্ড পারসন সিঙ্গুলার থাকাতে। কিন্তু যদি প্লুরাল হইতো তখন তো পুটস হইতো না, এসের কারণে ডাজ হইতো না। নট বসানোর জন্য তখন আমাকে ডু নট করতে হইতো, অর্থাৎ ডু নট করতে। আর যদি বলতাম যে পারে না, সে পারে না,
তখন হয়তো ক্যান নট পুট, ঠিক আছে, তখন হয়তো ক্যান নট পুট। তাহলে শি ডাজ নট পুট কেন হয়েছে, এখানে মূলত পুটস হওয়ার কথা, যেহেতু নাবোধক করতে হবে তাই আমি ওই এসটাকে ডাজ হিসেবে এনে তারপরে নট দিছি, ডাজ নট পুট। আর যদি প্লুরাল ফর্ম হইতো তাহলে তো ডু নট পুট, হ্যাঁ। আর যদি পারে না হইতো তাহলে ক্যান নট, আমরা নিজেদের থেকে ক্যান নট যুক্ত, আমরা কিন্তু ক্যানের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, নটটাকে ইগনোর করতে বলছি। ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ক্যান কোড শেল শুড মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর ডু ডিড ডাজের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, নটটাকে ইগনোর করো। অনেস্টি, সততা, ড্যাশ এ গ্রেট ভার্চু, এখানে বি আছে, আমি বলছি বিয়ের ভিতরে অন্তত অ্যাম ইজ আর ওয়াজ আর আছে, এই পাঁচটা খেয়াল রাখতে। তো যেহেতু অনেস্টি সিঙ্গুলার তাই ইজ বের হয়ে আসবে। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। অ্যান অনেস্ট ম্যান ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ বাই অল। প্রথম কথা হচ্ছে বাই, বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মুখস্থ বিদ্যা, বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে ট্রাস্টেড বাই অল, ওইখানে ট্রাস্ট আছে। আর এখানে দেখো আমরা বলছি অক্সিলারি ভার্বের পরে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, নয় ভার্বের সাথে আইএনজি। তো হয় লাইকিং হবে নয় লাইকড হবে, কথা শেষ। অ্যামিজার ওয়াজার আছে, ভার্বের সাথে হয় আইএনজি নয় ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে লাইকিং বা লাইকড, সাবজেক্ট যদি নিজে কাজ করে ভার্বের সাথে তার সম্পর্ক থাকে তাহলে আইএনজি, সাবজেক্ট নিজে কাজ না করলে পাস্ট পার্টিসিপল। দেখি তো, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি, ইজ লাইকড, তাকে সবাই পছন্দ করে। দেখো সে তাকে পছন্দ করে না, তাকে সবাই পছন্দ করে, ওই লাইকড বাই অল, সবাই তাকে পছন্দ করে। সাবজেক্টের সাথে এই যে পছন্দ করার কোনো কাজ নেই, মিল নেই, সাবজেক্ট নিজে পছন্দ করতেছে না, অনেস্ট ম্যানকে সে নিজে পছন্দ করতেছে না, তাকে সবাই পছন্দ করতেছে, সাবজেক্টের সাথে ভার্বের কোনো লিঙ্ক নাই। আবার দেখো অ্যান অনেস্ট ম্যান ইজ লাইকড, অনেস্ট ম্যানই পছন্দ করে না, অনেস্ট ম্যানকে পছন্দ করে, তাহলে সাবজেক্টের সাথে ভার্বের কোনো লিঙ্ক নেই, লিঙ্ক না থাকাতে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যদি লিঙ্ক থাকতো, সে নিজেই পছন্দ করতো, তখনই তো লাইকিং, ইজ লাইকিং, এটার মতো অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখন পাস্ট পার্টিসিপল হচ্ছে। আর আরেকটা রুলস, অ্যান্ডের আগে ভার্বের যে ফর্ম হয়, লিখে রাখতে পারো তোমরা, অ্যান্ডের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে পরেও পাস্ট পার্টিসিপল হবে। অ্যান্ডের আগে পাস্ট ফর্ম থাকলে ভার্ব, যদি আরেকটা ভার্ব পরে ব্যবহার হয় অ্যান্ডের, ওইটাও পাস্ট ফর্মে হবে। প্রেজেন্ট হইলে পরেরটাও প্রেজেন্ট হবে, অ্যান্ডের আগে পরে ভার্বের ফর্ম একই থাকে। দ্য স্টার্ট ওয়ার্কিং, দেখো এখানে আইএনজি যুক্ত হওয়ার কোনো নিয়ম নাই, তবে মনে রাখবে স্টার্ট, স্টার্ট শব্দটা যেখানে আছে এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। স্টার্ট ওয়ার্কিং, স্টার্ট রিডিং, স্টার্ট সুইমিং, স্টার্ট শব্দটার পরপরই, এটা সুন্দর একটা ওয়ার্ড, এটা একটু খেয়াল রাখো, স্টার্ট শব্দটার পরপরই ভার্বের সাথে আইএনজি হয়। এ ম্যান ইজ নট ট্রাস্টেড বাই আদার্স, এই যে বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আর যদি নটের নাবোধকের দরকার একটা নট দিয়ে দিতে হবে, সেটা সেন্টেন্স অনুযায়ী। আমরা জানি অক্সিলারি ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হবে অথবা আইএনজি হবে। এ ম্যান ইজ নট ট্রাস্টেড, একজন ব্যক্তিকে মানুষ বিশ্বাস করে না, অফ আদার্স যদি সে মিথ্যাবাদী হয়, তাহলে হচ্ছে সে তাকে বিশ্বাস না, তাকে কেউ বিশ্বাস করে না, তাহলে সাবজেক্টের সাথে তার কোনো কাজ নাই, তাই আমরা অক্সিলারি ভার্বের পরপরই ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তবে নট ট্রাস্টেড ওই নাবোধক বানানোর জন্য একটা নট দিতে হয়েছে অক্সিলারি ভার্বের পরপর। দ্য রিয়েল ক্যারেক্টার অফ লায়ার গেটস, এই যে আমি বলছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড, আমাদের আগের পার্টে বলছি হ্যাভ হ্যাজ হ্যাড, গেট গট গেটিং, এই যে গেটস, গেট গট গেটিং, গেটস, এগুলো পরে ভার্বের কী হয় পাস্ট পার্টিসিপল হয়। এক্সপোজ থাকবে প্রশ্নে, এক্সপোজড করে দিতে হয়েছে, কেন ওই গেট থাকার কারণে। দ্য পয়েট ড্যাশ সিলভার কয়েন্স, এটা মূলত একটা অতীত গল্প, একটা কাহিনী থেকে আমি এই লাইনটা তুলছি। তাহলে ও কবি তখন সিলভার কয়েনটা অ্যাকসেপ্ট করেননি এবং সে তার রিটার্ন টু হিজ ভিলেজ এবং তার গ্রামে চলে গিয়েছিল। তাহলে যেহেতু অতীত নির্দেশক, তাহলে আমরা জানি ওই যে অ্যাকসেপ্ট শব্দটা থাকবে, ওইটা অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার কথা। যদি সে অ্যাকসেপ্টেড, যদি সে গ্রহণ করতো, হ্যাঁ, যদি সে মেনে নিত, দ্য পয়েট অ্যাকসেপ্টেড সিলভার কয়েন্স, তখন এটাই হতো। কারণ আমি বলছিলাম অতীত কোনো গল্পে ভার্ব পাস্ট টেন্সে চলে যায়, তাহলে যদি সে অ্যাকসেপ্টই করতো, এখানে অ্যাকসেপ্ট শব্দটা প্রশ্নে থাকলে আমরা দিতাম দ্য পয়েট অ্যাকসেপ্টেড সিলভার কয়েন্স। যেহেতু সে অ্যাকসেপ্ট করেনি, তাহলে আমি এখন কি দিব, ডাজ। ডাজ কেন দিব, এখানে তো দ্য পয়েট, ডাজ তো হয়েছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার ক্ষেত্রে, এখন তো এইবার অ্যাকসেপ্ট হইতো না, তো এটা তো হইতো অ্যাকসেপ্টেড, ভার্বের পাস্ট ফর্ম থাকতো, তা এখন তো ডু আনতে পারবে না, ডু তো প্রেজেন্ট ফর্ম,
তাই আমি ডি নিতে হবে, কারণ আমি আবার বলি, দ্য পয়েট যদি আমার এখানে করা লাগতো হ্যাঁ বোধকের ক্ষেত্রে অ্যাকসেপ্টস সিলভার কয়েন, তখন আমি যদি অ্যাকসেপ্ট সিলভার কয়েন, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ওই অ্যাকসেপ্টসের এসের বদলে ডাজ নট বসে দিত। এখন তো হয়েছে অ্যাকসেপ্টেড, কেন ইডি? কারণ এটা অতীত নির্দেশক একটি লাইন বা গল্প। তাহলে দ্য পয়েট যদি সে অ্যাকসেপ্ট করতো তাহলে হয়তো অ্যাকসেপ্টেড সিলভার কয়েন্স, যেহেতু সে অ্যাকসেপ্ট করেনি তাহলে এই ইডিটাকে ডিড হিসেবে এনে তারপর নট করেনি, তো তাহলে ডিড নট অ্যাকসেপ্টেড। যদি অ্যাকসেপ্টস হইতো তাহলে ডাজ নট অ্যাকসেপ্ট। প্রেজেন্ট টেন্সের কোনো কথা হলে ডু নট অ্যাকসেপ্ট। আর যদি অ্যাকসেপ্ট করতে পারে না হইতো, পারে শব্দটা চলে আসে, তাহলে ক্যান নট অ্যাকসেপ্ট। আর পারে হইলে ক্যান অ্যাকসেপ্ট। মানে এগুলো আমরা নিজেদের থেকে যুক্ত করবো, ডু নট, ডু, ডাজ নট, ক্যান নট। ডাজ হচ্ছে ভার্বের সাথে যদি এস বসার কথা, ওই এসটাকে ডাজ হিসেবে নিয়ে আসবো। হ্যাঁ, যদি ইডি বসার কথা তাহলে ইডিটাকে ডিড হিসেবে নিয়ে আসবো। অতীত নির্দেশক তো ইডি বসার কথা, তাহলে ইডিটাকে ডিড হিসেবে নিয়ে আসবো, কারণ আমাকে নট করতে হবে, ডিড নট করে দিতে হবে। ইট শুড বি, আমি বলছিলাম মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে রিমেম্বার থাকলে তুমি রিমেম্বার্ড করে দিবে। মডেল ভার্বের পরে বি থাকলে শুড বি, এটা অনেক বেশি ব্যবহার হয়, শুড বি বা শুড হলে রিমেম্বার হইতো, শুড রিমেম্বার, আর বি থাকাতে শুড বি রিমেম্বার্ড। দ্যাট প্রসপারিটি ডাজ নট কাম টু এ নেশন ইজিলি। যেহেতু এখানে আবার কাম শব্দটা আসে, আর আমাকে এটা না বোধক করতে হবে। আচ্ছা দেখ, যদি হ্যাঁ বোধক করতে হইতো তাহলে আমি করে দিতাম প্রসপারিটি, উন্নতি, সিঙ্গুলার ফর্ম, কামস করে দিতাম। কামস শব্দটা আছে, আমি করে দিতাম প্রসপারিটি কামস টু এ নেশন ইজিলি। সহজেই উন্নতি চলে আসে একটি দেশে, একটি জাতির উন্নতি সহজে চলে আসে। মূলত সহজে আসে না, তাহলে আমাকে নাবোধক করতে হবে। প্রসপারিটি যদি আসতো সহজে তাহলে আমি বলতাম কামস টু নেশন ইজিলি। কামস কেন? সিঙ্গুলার, প্রসপারিটি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ভার্বকে সিঙ্গুলার করতে হলে এস বাই এস যুক্ত করতে হবে, তাহলে কামস হয়ে দিত, কামস টু এ নেশন ইজিলি। এখন এস বাই এস কেন লাগাইনি? কারণ এস বাই এস দিলে তো হচ্ছে তোমার এটা হ্যাঁ বোধক হয়ে যাবে, কামস টু এ নেশন। তাহলে না বোধক করতে হবে, ওই এসটাকে উঠে ডাজ করে একটা নট লাগিয়ে দিতে হবে, ডাজ নট কাম টু এ নেশন ইজিলি। আমি বলছি অক্সিলারি ভাবে অ্যাম ইজ আর ওয়াজ, এটা দেখলেই হয় ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের সাথে আইএনজি। তাহলে এই ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অথবা ভার্বের সাথে আইএনজি হবে। সাবজেক্ট নিজে করতেছে কিনা, সাবজেক্ট নিজেই। এ দেখো, আই ওয়াজ অ্যালার্মড, আমি কেঁপে উঠলাম। টু হিয়ার সাউন্ড, একটি সাউন্ড আওয়াজ শুনে। অফ সামন্স ফুট স্টেপ, কারো না কারো পায়ের আওয়াজ শুনে আমি কেঁপে উঠলাম। তাহলে পায়ের আওয়াজের কারণে সে কেঁপে উঠছে, সে নিজেকে নিজে কাঁপায় নাই, কারো পায়ের আওয়াজের কারণে সে কেঁপে উঠছে। সাবজেক্টের সাথে অ্যালার্মের সম্পর্ক নাই, না থাকাতে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আমি শুধু খেয়াল রাখতে হবে, অ্যাম ইজ আর ওয়াজ হয় রেগুলার পরে হয় ভার্বের সাথে আইএনজি, নয় ভার্বের পাস্ট পার্টিসিপল, হয় ভার্বের সাথে আইএনজি না ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট নিজে কাজ করলে, সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক থাকলে আইএনজি, সম্পর্ক না থাকলে পাস্ট পার্টিসিপল। সে নিজেকে নিজে কাঁপায় নাই, তাকে কাঁপানো হয়েছে। কিভাবে? কারো ফুট স্টেপ, পায়ের আওয়াজের সাউন্ডের মাধ্যমে তাকে কাঁপানো হয়েছে। তো তোমরা যারা রাইট ফ্রম ভার্বস, আমার প্রথম ভিডিও যেটা আছে ওইটাতে আমি এক্সট্রা রুলস সহ সবগুলো দিয়ে রাখছি। আর এই ভিডিওর পূর্বের যে ভিডিও পার্ট 1, এটা পার্ট 2, তো এই দুইটাতে আমি একটু সহজ রুলসগুলো সম্পর্কে আলোচনা করছি, যেগুলো আমাদের ক্লাস 5 থেকে বা ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত আমাদের খুবই প্রয়োজন, এবং এইগুলাই আমাদের ঘুরে ফিরে আসে। হ্যাঁ, এগুলোই আলোচনা হয়েছে গত 2 পার্টে, এই পার্ট আর আগের পার্টে। হ্যাঁ, তাহলে এটা তো আগে জানা থাকতে হবে, তারপরে না তুমি অ্যাডভান্স কিছু জানতে পারবে। অ্যাডভান্স কিছু জানতে হলে আমার রাইট ফ্রম ভার্বসের আরও পূর্বের আরেকটা ভিডিও আছে, ওইটা তোমরা দেখে আসতে পারো। ওইখানে প্রায় 6টা পার্টে আমি ভিডিও করছিলাম, ওইটা তোমরা দেখে আসলে ইনশাল্লাহ রাইট ফ্রম ভার্বসে আর কোনো সমস্যা নাই। তবে ওইটা দেখার আগে আমি বলবো এই 2টা পার্ট দেখে নাও, তাহলে তোমাদের জন্য রাইট ফ্রম ভার্বস একদম ক্লিয়ার হয়ে যাবে, ওইগুলো ইজিলি তুমি শিখে ফেলতে পারবে। ঠিক আছে, এগুলো তুলে ফেলো। আসসালামু আলাইকুম।